দীপ্ত রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকাসহ বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, নিজ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। ফের নেওয়া হতে পারে ১৩ জুলাইয়ের পরীক্ষা। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। সারা দেশে বৃষ্টি অনেকটাই কমেছে। শুক্রবার থেকে ভারী বর্ষণের পূর্বাভাস। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত, লোকসানে দিশেহারা কৃষক। টাকা লোন নিয়ে এগুলো করছি, এখন এগুলো সবগুলা বেশি গেছে। আর মনে করেন আমার 1,20,000 টাকা গেছে। স্টার্টআপ উদ্যোক্তা পাবেন 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সহযোগিতা, জানালেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে বলে মন্তব্য। যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন, লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন। আসিয়ানের সদস্য পদ পেতে বাংলাদেশের জোর প্রচেষ্টা। চীন ও মালয়েশিয়ার সমর্থনকে কাজে লাগানোর পরামর্শ, খুলবে বাণিজ্যের নতুন দুয়ার। আসিয়ানের বাণিজ্য রেজিম হলো চীন, তো আমি তো সেই সুযোগটা নিবই, কারণ যেহেতু অলরেডি বাণিজ্য রেজিম তৈরি করা আছে, যেহেতু সম্পর্ক ভালো আছে এবং এখন নানান দিকে কাজ হচ্ছে মালয়েশিয়ার সাথে, তো মালয়েশিয়া হতে পারে আমাদের সবচাইতে বড় সাপোর্টার এই জায়গাটাতে। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ গৃহবন্দী। ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ। খামেনি হত্যার প্রতিশোধ নিতে হিট লিস্টে 13 নেতা। এবং বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রাতে ফ্রান্সের মুখোমুখি স্পেন। এমবাপ্পে ইয়ামাল দ্বৈরথ দেখার অপেক্ষা। সুপার কম্পিউটারের ফেভারিট লে ব্লুজ। নিজের বক্তব্যের জন্য জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সন্ধ্যায় জাতীয় সংসদে একটি বিলের উপর বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী আরও জানান, উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে। গতকালকে যে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা, এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি, এই ধরনের কমপ্লেইন এসছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসছে এই পরীক্ষাটি নিয়ে। ইতিমধ্যে বন্যার কারণে আমরা চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এদিকে আজকের মতো অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রাতের মধ্যে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা না এলে কাল সারা দেশে একযোগে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রাতে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেয়া হয়। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবন এলাকায় অবস্থান নেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ করেন তারা। পরে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ ও পরীক্ষা পেছানোর আশ্বাসের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। শিক্ষামন্ত্রী যতক্ষণ না পর্যন্ত পদক্ষেপ না করবে, আমাদের এই আন্দোলন সবাই চলমান থাকবে, ঠিক কিনা? আজকে তো ঢাকা শহরের, আমরা বলতে পারি এখানে কয়েকটা কলেজ, কিন্তু কালকে ঢাকা শহরের সব কলেজ চলে আসবে। আমরা আজকে রাত্রের ভিতরে ঢাকার বাহিরের থেকে শুরু করে যত কলেজ আসা লাগে আমরা ওই ব্যবস্থাই করতেছি। এর আগে দিনভর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। বিষয়টি নিয়ে জাতীয় সংসদে ব্যাখ্যা দেন শিক্ষামন্ত্রী। আরও জানান, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে হঠাৎ জড়ো হন একদল শিক্ষার্থী। এক পর্যায়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন তারা। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় জনভোগান্তি। শিক্ষার্থীদের অভিযোগ, টানা ভারী বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এর মধ্যে এইচএসসি পরীক্ষা হওয়ায় তাদেরকে চরম অসুবিধায় পড়তে হয়। জলাবদ্ধতা ও বন্যার সময় পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান শিক্ষার্থীরা। তারা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ না করে এরকম একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি পার হয়ে আমাদের এক্সাম দিতে হয়েছে। আমার কেন্দ্র পড়েছে অনেক দূরে, আমি কিভাবে যাব সেখানে? তিনি কালকে এসি রুমে বসেছিলেন এবং শিক্ষার্থীরা এই পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে। সায়েন্স ল্যাব মোড় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এবং উত্তরায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। বৈরী আবহাওয়ার মধ্যে কেন পরীক্ষা নেওয়া হলো, জাতীয় সংসদে একজন স্বতন্ত্র সদস্য তা জানতে চান। শিক্ষামন্ত্রী এর ব্যাখ্যা দেন। ওয়েদারম্যান, আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি, তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়টি স্বীকার করেন শিক্ষামন্ত্রী। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শিরোনামে অনুষ্ঠানের উদ্বোধনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, একজন স্টার্টআপ উদ্যোক্তাকে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবে সরকার। উদ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতি আছে, দলের পরিকল্পনা আছে, সবকিছু আছে, কাজ আছে, কিন্তু যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আছি, আমাদেরকে দেশকে নিয়ে আমরা চিন্তা করি, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে চিন্তা করি। আজকে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন। এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটা, এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশের জোট আসিয়ান। বৈশ্বিক অর্থনীতির প্রায় 9 ভাগ তাদের নিয়ন্ত্রণে, অথচ ভৌগোলিকভাবে কাছাকাছি অবস্থান হলেও এই অঞ্চলে বাংলাদেশের বাণিজ্য বেশ কম। বিশেষজ্ঞরা বলছেন, আসিয়ানের সদস্যপদ পেলে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্যের সুফল পাবে ঢাকা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 1967 সালে গঠিত হয় অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, আসিয়ান। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়ার এই জোটের সদস্য হওয়ার আগ্রহ দেখিয়ে আসছে বাংলাদেশ। লক্ষ্য 70 কোটির বেশি জনসংখ্যার নতুন বাজারে প্রবেশ এবং আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা বৃদ্ধি। 2006 সালে আসিয়ানের রিজিওনাল ফোরামে জায়গা পায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকালে আসিয়ানের সদস্য হওয়ার আগ্রহ দেখায় ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে চীন, বাংলাদেশ, মিয়ানমার করিডোরের প্রস্তাব করে। সব দিক বিবেচনায় আসিয়ানের সদস্যপদ বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে বলে মনে করেন এই বিশ্লেষক। ওই ইকোনমিক করিডোরও কিন্তু আকর্ষণ করে তুলতে পারে, কারণ বর্তমানে চীনের সাথে আসিয়ানের কিন্তু সবচেয়ে বড় একটা বিশাল 1 ট্রিলিয়নের উপরে তাদের বাণিজ্য, সবচেয়ে বড় আসিয়ানের বাণিজ্য রেজিম হলো চীন। তো আমি তো সেই সুযোগটা নিবই, কারণ যেহেতু অলরেডি বাণিজ্য রেজিম তৈরি করা আছে, সেখানে যত তাড়াতাড়ি
আমি প্রবেশ করতে পারি বা আমার মালামাল নিয়ে যদি আমি প্রবেশ করতে পারি, তাহলে আমার লাভ। আমি যদি আকর্ষণ করতে পারি ওই ইকোনমিক করিডোরের মাধ্যমে বা বায়োল্যাটারাল আমার যদি ইনভেস্টমেন্টের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে আসিয়ানই তখন এক সময় বলবে তুমি আমার সদস্য হও, নাহলে একেবারে পার্টনার হও, যেটা কেন ASEAN+3 এই ধরনের কাঠামো কিন্তু আছে। তিনি বলছেন, রোহিঙ্গা সংকটের কারণে মিয়ানমার এক্ষেত্রে বাগড়া দিতে পারে, তবে বেইজিং পুরোপুরি সহযোগিতা করলে দেশটিকে আস্থায় নেওয়া সহজ হবে। আপাতত একটা বাধা, কারণ যেহেতু মিয়ানমারের সাথে আমাদের এই জিনিসটা এখনও শুরু হয়নি, কিন্তু আমি মনে করি যেটা চীনের রাষ্ট্রদূত বলতে চেষ্টা করেছিলেন যে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানও সম্ভব। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় তখন মিয়ানমারও একটা আগ্রহ থাকবে এই সমস্যা সমাধান করার। আপাতত যতগুলো অ্যাপ্রোচ আছে এই সমস্যা সমাধানের, কোনোটাই মিয়ানমার সাংঘাতিকভাবে উৎসাহী বোধ করে না। আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সীমিত। এই জোটে অন্তর্ভুক্তি বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি করবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। ওইখান থেকে অনেক বাণিজ্য পাশাপাশি বিনিয়োগটাও আসবে এই দেশে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আসবে, স্ট্যান্ডার্ড আপগ্রেডেশন এটা হবে, আর এর পাশাপাশি একটা হালালের মার্কেট এক্সপান্ড করার জন্য একটা বড় রকমের সুযোগ থাকবে। মানে আমরা এই মুহূর্তে শুধুমাত্র খাবারের কথা চিন্তা করছি, এখানে মেডিসিন আছে, ফ্যাশন আছে, তো এবং ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, এগুলো অনেক কিছু আছে, পুরো একটা হালাল ইকোসিস্টেম। তো সেটার এক্সপানশনের গেটওয়েটা হচ্ছে আসিয়ান, এবং কিভাবে এই খুব দ্রুত যে মেম্বারশিপ পাওয়া যায়, তো সেটার জন্য আমাদের এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে। তার কারণ যেহেতু সম্পর্ক ভালো আছে এবং এখন নানান দিকে কাজ হচ্ছে মালয়েশিয়ার সাথে, তো মালয়েশিয়া হতে পারে আমাদের সবচাইতে বড় সাপোর্টার এই জায়গাটাতে। 2025 সালের 26 অক্টোবর পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হয়। এই জোটে যুক্ত হতে 2024 সালের শেষ ভাগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কাছ থেকে ইতিবাচক সমর্থনের আশ্বাস পেয়েছেন বলে জানানো হয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের কৃষিখাত। তলিয়ে গেছে জেলার ক্যামলং, রেইছা, লেমুঝিরি, গোয়ালিয়া খোলা সহ বিস্তীর্ণ এলাকার সবজি ক্ষেত, মাছের ঘের সহ ফসলি জমি। প্রকৃতির এই আকস্মিক তাণ্ডবে সবকিছু হারিয়ে এখন চরম লোকসানে দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকরা। বান্দরবানে টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর কমতে শুরু করেছে বৃষ্টিপাত, ফলে নামতে শুরু করেছে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি। কিন্তু বন্যার পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে অনেক ক্ষতচিহ্ন। কারোর সবজি ক্ষেত, কারোর মাছের প্রজেক্ট কিংবা কারোর ফসলি জমি, সবকিছুই তলিয়ে গেছে বন্যার পানিতে। বাজাতে পারে না, সব ডুবা। এখন যখন রোদ আসতেছে, এখন সবগুলো জিমে যাচ্ছে, মরে যাচ্ছে। মানে জুড়ি যায় গই পেপিয়া বেকুং মুরগি গই 50,000 মাসা জিরে দিয়া বেকুং যায় গই। এখন বেশি কষ্ট মাঝে ধরন গড় ঢুকিন না পারি, ফাগর টাগর বাগি গিয়ে মানে খাদ্য খানার অভাব হইয়ে। বরবটি খেতি, লাউ খেতি, মিষ্টি কুদু, পাতা খেতি, সৈন খেতি, বিভিন্ন খেতি করে সব ডুবাই গেছে। কৃষকরা বলছেন, মহাজনের কাছ থেকে কিংবা ব্যাংক থেকে যে চড়া সুদে ঋণ নিয়েছেন, সেগুলা কিভাবে পরিশোধ করবেন এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। পানি ডুবিতে আর সাতা ইয়ে কিছু বাঁচা না পারে। টাকা লোন নিয়ে এগুলো করছি, এখন এগুলো সবগুলা বেসে গেছে। তার পিছনে প্রায় 2-2.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমার গেছে আড়াই মনে করেন আমার 1,20,000 টাকা গেছে। এই 10-12,000 টাকা পাইছে, আর পাইছে না, সবগুলো চলে গেছে। বন্যা শুধু ক্ষেতের ফসল আর মাছের ঘেরটাই ভাসিয়ে নিয়ে যায়নি, নিয়ে গেছে শত শত কৃষকের সারা জীবনের সঞ্চয় আর শেষ সম্বলটুকু। প্রকৃতির এই আকস্মিক ক্ষত কাটিয়ে এই দিশেহারা মানুষগুলো কবে নাগাদ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, সেই উত্তর হয়তো কারোর জানা নেই। কেময়ং মার্মা, দীপ্ত সংবাদ, বান্দরবান। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট, তলিয়ে গেছে ধানের জমি, শাকসবজি ও মাছের ঘের। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জের খোয়াই নদীর এই বাঁধ ভেঙে প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। গত 3 দিন ধরে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে অর্ধলক্ষাধিক মানুষের ঘরবাড়ি। বিশেষ করে যত দিন অতিবাহিত হচ্ছে, ক্ষতির পরিমাণ ততই বাড়ছে। আমার ঘর ভান্নে ভাঙ্গা দিছে, ভাঙ্গায় আমার ঘর ফিরা দিছে গিয়া, মাল চাবানা কিছু পার হচ্ছে, কিছু রয়েছে। নিজেরও 4-5টা ভিজে গেছিল, কিছু করছি,
এটা সব তা বুঝা গেছে ভাই। বাঙ্গা হাওয়াটা ওই ভালো বেসনে দেয়া ওই বাঙ্গাটা দেওয়াইছে। প্রায় ৪৭ বছরের জীবনে এই ধরনের পানি আমি দেখি নাই, এত পানির এত স্রোত এবং মানুষের ঘরের ভিতরে পানি উঠিয়া মানুষের যে কাঁচা ঘরগুলি ছিল এই কাঁচা ঘরগুলি বাইরে গেছে। ঘরের ভিতরে ঢুকতে পারি না, পানি গলা পানি। এখন আমি বেড়া দিয়ে দিতাম তফিক আল্লাহ আমার দিছি না, 2টা মেয়ে লই আমি অসাহার। খোয়াই বাঁধ নির্মাণের মেরামতের উদ্যোগের কথা জানালেও 4 দিন অতিবাহিত হলো এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আমাদের জানিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে বন্যার দুর্গতদের প্রায় 20 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে মাছের ঘের, শাকসবজি, আউশ ধানের জমি এবং বাড়িঘর বিলীন হয়েছে। এতে করে সাধারণ মানুষ অনেকটাই দুশ্চিন্তায় পড়েছেন। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবেন এ নিয়ে তাদের মাথায় এখন চিন্তার বাজ। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহযোগিতা চেয়েছেন বন্যা দুর্গতরা। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। শেষ হতে চলেছে আষাঢ়, আর একদিন পরই শুরু হবে শ্রাবণ। এরই মধ্যে বর্ষাবাহী মৌসুমি বায়ু সারা দেশে সক্রিয় হয়ে উঠেছে। ঢাকায় মঙ্গলবার ভারী বৃষ্টি না হলেও সারাদিন ছিল মেঘলা। আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী 2 দিন বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তবে শুক্রবার থেকে আবারও ভারী বর্ষণের প্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া চলতি জুলাই মাসের শেষের দিকে আরও একটি লঘুচাপের সম্ভাবনা আছে। চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে সোমবার সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে কি বলছেন বন্দরনগরীর সাধারণ মানুষ? দীপ্ত টিভির নিয়মিত আয়োজন জনতার কথায় আজ থাকছে সেই প্রসঙ্গ। এককালীন 2 কোটি টাকা, প্রতি মাসে 10 লাখ টাকা, এমন হুমকি মুঠোফোনে দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। হুমকির ঠিক 2 দিন পরে এখানে ভাঙচুর করা হয় চট্টগ্রামের ডিডিএন ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে। সেই ভাঙচুরের ঘটনার পর পুরো চট্টগ্রামের মানুষের মধ্যে একটি আতঙ্ক দেখা দিয়েছে। এই বিষয়ে সাধারণ জনতা কি ভাবছেন জানবো তাদের কাছেই। না, এটা তো আসলে সব ব্যবসায়ী বা সাধারণ মানুষের জন্য আতঙ্কের বিষয়। তাই আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা এটা খুবই আতঙ্কিত ফিল করতেছি। এটা সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর এবং আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা দরকার। আমি আশা করব স্বরাষ্ট্রমন্ত্রী এটা আরও ভালোভাবে পদক্ষেপ নেবে, কারণ ইদানিং শুধু এখানে না, শুধু চট্টগ্রাম না, সব জায়গায় এই চাঁদাবাজিটা হচ্ছে। তো নিঃসন্দেহে আমিও হুমকিতে, আপনিও হুমকিতে, সবাই হুমকিতে। এটা তো কোনো রাষ্ট্রের উপস্থিতি থেকে নিশ্চিত করে না, এটা বলা হচ্ছে কোনো রাষ্ট্র নাই। এটার কারণ হচ্ছে এটা দীর্ঘদিনের একটা চর্চা। নাম শুনছি ডেভিড ইমন, এখন চিনি না, দেখা হয়নি কোনোদিন। বাকিটা যদি পুলিশে কোনোদিন অ্যারেস্ট করতে পারে তখন দেখবো। নিরাপদ না এখন বাংলাদেশে, ব্যবসায়ী এখন কোনো ব্যবসায়ী নিরাপদ না। আমারও ব্যবসা আছে, নিরাপত্তা ফিল করতেছি না। এটা তো আসলে শুধু ইন্টারনেট বিজনেস না, আরও দেশে আপাত জনগণ যারা ব্যবসা বাণিজ্য করে সবার জন্য এটা হুমকিজনক। আসলে এখন হচ্ছে দিনে দুপুরে আসি, ওরা আমাদের হামলা করলো অতর্কিতভাবে। যেমন এটা তো মনে রাতের বলে হলে একটা কথা হইতো, বা উনি দিনে দুপুরে এসে দুপুর 12টা বাজে আমার অতর্কিত হামলা করলো আমাদেরকে। আসলে মানুষের নিরাপত্তাটা কোথায়? দিন দুপুরে একদম মানে সচক্ষে অফিস চলাকালীন যে ঘটনাটা ঘটলো আসলে মেনে নেওয়ার মতো না। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করার খবর জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েলের সঙ্গে গোপন আতাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তিনি। এদিকে টানা 3য় রাতে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জবাবে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। একসময় প্রকাশ্যে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এবার তার বিরুদ্ধেই উঠেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাতে সোমবার এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে আহমেদিনেজাদকে ঘিরে ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা করেছিল ইসরায়েল, যার ধারাবাহিকতায় তাকে গৃহবন্দী করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হলেও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তেহরান। তবে মোসাদের সঙ্গে যোগাযোগ এবং গৃহবন্দী থাকার খবর নাকচ করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে মিথ্যা ও মনগড়া দাবি করে তার কার্যালয় বলছে, জনগণকে বিভ্রান্ত করা এবং ইরানের অভ্যন্তরে বিভেদ তৈরির উদ্দেশ্যেই এমন খবর প্রকাশ করা হয়েছে।
ইরানকে নানাভাবে কোণঠাসা করার চেষ্টার মধ্যে দেশটিতে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ওয়াশিংটন আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে। পাল্টা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের একাধিক তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়াও জর্ডান ও বাহরাইনে অবস্থিত একাধিক মার্কিন স্থাপনায় হামলার তথ্য জানিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালীতে ওমানের জলসীমায় চালানো এই হামলায় একজন ভারতীয় ক্রু নিহত হয়েছে বলে জানিয়েছে আরব আমিরাত। আহত হয়েছেন ৮ জন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের উপ মিশন প্রধানকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধের বার্তা দেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। তার হুঁশিয়ারির পরপরই প্রকাশ করা হয়েছে একটি বিতর্কিত হিট লিস্ট। এই তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ১৩ জন। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর তার হত্যাকাণ্ডে প্রতিশোধের ডাক দিয়েছেন তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। যারা খামেনি ও যুদ্ধে অন্যান্য ইরানিদের হত্যায় জড়িত তাদের ওপর কঠোর প্রতিশোধ নেওয়া হবে, এমনকি যদি তিনি নাও থাকেন শিগগিরই এ প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মোস্তফা খামেনির হুঁশিয়ারির পরপর তেহরানের রাষ্ট্রঘনিষ্ঠ এক গণমাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের ১৩ জন শীর্ষ রাজনৈতিক নেতার ছবি ও নাম সংবলিত একটি টার্গেট তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রতিশোধের আহ্বান সংবলিত বার্তা তুলে ধরা হয়েছে। তেহরানের রক্ষণশীল পত্রিকা হামশাহরির অনলাইনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাড সহ ১৩ জন বিশ্বনেতা ছবি প্রকাশ করা হয়েছে। তালিকা শুরুতেই ট্রাম্প ও নেতানিয়াহুর ছবি রয়েছে এবং তাদের কপালে টার্গেট চিহ্ন আঁকা। তালিকায় আরও আছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। ছবিতে সবাইকে কমলা রঙের কয়েদির পোশাক দেখানো হয়েছে। এই টার্গেট তালিকাটি শুধু অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে, মুদ্রিত সংস্করণে এটি ছাপা হয়নি। সাম্প্রতিক সময়ে ইরান অভিযোগ করেছিল যে কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করতে অনুমতি দিচ্ছে। ওই প্রেক্ষাপটে ইউরোপীয় কয়েকজন নেতার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির এরকম খোলাখুলি হুমকি এবং তার পরপরই এই তালিকা প্রকাশ। এই ঘটনায় ওয়েস্ট এশিয়া ছাড়িয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে চরম উত্তেজনা ও নতুন করে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। এবার বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল শুরু আর কয়েক ঘন্টা পরই। বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টুর্নামেন্টের অন্যতম দুই ফেভারিটের এই লড়াই ঘিরে ফুটবল বিশ্বে এখন তুমুল উত্তেজনা। কিছু সেমিফাইনাল পরের ধাপের যাওয়ার সিঁড়ি, আবার কিছু সেমিফাইনাল আছে যা ফাইনালেরই প্রতিচ্ছবি। স্পেন বনাম ফ্রান্স ম্যাচটিকে রাখা যায় দ্বিতীয় ক্যাটাগরিতে। এই লড়াইয়ের মূলে আছে খেলার ধরন, উত্তেজনা ও ইতিহাস। ফ্রান্স ও স্পেন ইউরোপের অন্যতম ফুটবল পরাশক্তি। শুধু মাঠের লড়াই নয়, খেলোয়াড়দের বাজার মূল্যের দিক থেকেও এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল। ক্লাব ফুটবলের সবচেয়ে দামি 5 ফুটবলারের 4 জনই খেলবেন এই সেমিতে। দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজার মূল্য প্রায় $3 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 37,000 কোটি টাকারও বেশি। কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ছন্দে রয়েছেন। কোয়ার্টার ফাইনালে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়লেও সেমিফাইনালে তিনি খেলবেন বলে আশা করা হচ্ছে। এ পর্যন্ত টুর্নামেন্টে 8 গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপরার সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী স্পেনের চেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। এটি দেশটির 8ম বিশ্বকাপ সেমিফাইনাল। জার্মানি ও ব্রাজিলের পর টানা 3 বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ তাদের সামনে।
2022 বিশ্বকাপে জাপানের কাছে হারের পর টানা 14 ম্যাচ অপরাজিত রয়েছে লা রোহারা। এই সময়ে তারা মাত্র 5টি গোল হজম করেছে। 2010 সালের পর এবারই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। ফ্রান্সকে হারাতে পারলে ইউরোপের প্রথম দল হিসেবে বড় টুর্নামেন্টে টানা 8 নকআউট ম্যাচে জয়ের ইতিহাস গড়বে তারা। বিশ্বকাপে এটি হবে ফ্রান্স ও স্পেনের দ্বিতীয় সাক্ষাৎ। 2006 সালের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছিল ফ্রান্স। ডালাসে ফ্রান্স স্পেনের আজকের ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকবেন মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের ইভান বার্টন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপ মঞ্চ এখন চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায়। একপাশে কিলিয়ান এমবাপ্পের আক্রমণের ঝড়, অন্য পাশে রদ্রি ইয়ামালদের নিখুঁত ছকে বোনা পাসিং ফুটবলের শৈল্পিক আভিজাত্য। ইউরোপের এই দুই জায়ান্ট স্পেন ও ফ্রান্সের লড়াই দেখার অপেক্ষা এখন। তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর ফ্রান্স। জার্মানি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে এই কীর্তি গড়া খুব কাছে দাঁড়িয়ে দিদিয়ে দেশমের শিষ্যরা। ফরাসি আক্রমণ ভাগ যে কোনো রক্ষণ ভাগের জন্য এক বিভীষিকা। কিলিয়ান এমবাপ্পের গতি, ওসমান ডেম্বেলে, মাইকেল অলিসে ও দেজিরে দুইয়ের ক্ষিপ্রতা যেন এক অপ্রতিরোধ স্রোত। চলতি বিশ্বকাপে 8 গোল করে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের লড়াই সবার উপরে আছেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে। তবে তাকে আটকানো গেলেও বাকিরা যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। অন্যদিকে 2010 সালের পরে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে চোখ এখন স্পেনের। র্যাঙ্কিংয়ের 1 নম্বর বনাম 3-এর লড়াই কেবল দু দলের নয়, আসলে দুটি ভিন্ন ফুটবল দর্শনেরও মহাদ্বন্দ্ব। এমবাপ্পেদের ঝড় থামাতে স্প্যানিশদের প্রধান অস্ত্র হবে তাদের নিজস্ব ঘরনার ফুটবল। বল নিজেদের পায়ে রেখে ফরাসিদের ক্ষুধার্ত রাখা। চলতি বিশ্বকাপে বলের নিয়ন্ত্রণে অন্য সব দলের চেয়ে ঢের এগিয়ে তারা। টুর্নামেন্টের প্রথম 6 ম্যাচে মোট 4075টি পাস দিয়েছে স্পেন, গড় প্রতি ম্যাচে 679.2। এর বিপরীতে ফ্রান্স প্রতি ম্যাচে গড়ে 561.5টি পাস দিয়েছে, অর্থাৎ পাসের দিক থেকে ফ্রান্সের চেয়ে 21% এগিয়ে রয়েছে স্প্যানিশরা। পাস একুরেসিতেও স্পেনের সফলতার হার 91% আর ফরাসিদের 90%। ফাইনালে ওঠার স্বপ্ন জিয়ে রাখতে মাঝ মাঠে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইবে লা রোজারা। রদ্রি আর পেদ্রির নিখুঁত পাসিং এর পাশাপাশি প্রতিপক্ষের প্রেস ভেঙে উইংয়ে থাকা বিস্ময় বালক লামিনে ইয়ামালের কাছে বল দ্রুত চালান করে দেওয়াই তাদের আসল কাজ। স্পেন পাসের ফুলঝড়ি ছড়ালেও প্রতিপক্ষের গোল পোস্টে আক্রমণ ও ফিনিশিংয়ের দিক থেকে যোজন যোজন এগিয়ে দিদিয়ে দেশমের ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ফরাসিরা গোলবার বরাবর শট নিয়েছে 110টি, লক্ষ্যে থাকা 47টির মধ্যে গোল হয়েছে 16টি। 2 বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে 2-1 গোলে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। এবার বিশ্বমঞ্চে ফ্রান্স কি তার প্রতিশোধ নেবে নাকি আবারও লাল রঙের উন্মাদনায় মাতবে ফুয়েন্তে শিষ্যরা, সেটি দেখার অপেক্ষায় বিশ্ব। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এদিকে দীপ্ত টেলিভিশনে শুরু হয়েছে দীপ্ত ওয়ার্ল্ড কাপ ফেস্ট 2026। রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে 3 দিনের এই আয়োজন। প্রথম দিনের খেলা শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রেকিং নিউজ ওয়ারিয়ার্স, দীপ্ত ফিনিক্স, গোল্ডেন গ্ল্যাডিয়েটর্স ও ব্লু স্টর্ম। 8 দলের আসরের উদ্বোধনী ম্যাচে দীপ্ত রাইজিং স্টারকে টাই ব্রেকে 3-2 গোলে ব্যবধানে হারিয়েছে দীপ্ত ব্রেকিং নিউজ ওয়ারিয়ার্স। দ্বিতীয় ম্যাচে সিক্সেস হান্টারকে 1-0 গোলে হারিয়েছে দীপ্ত ফিনিক্স। গ্রিন লায়ন্সকে 4-0 গোলে হারিয়েছে গোল্ডেন গ্ল্যাডিয়েটর্স এবং শেষ ম্যাচে ক্যামেরা কিংসকে 1-0 গোলে হারিয়েছে ব্লু স্টর্ম। বুধবার অনুষ্ঠিত হবে আসরের 2টি সেমিফাইনাল আর বৃহস্পতিবার হবে ফাইনাল ম্যাচ। শেষ করব দীপত রাতের সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকা সহ বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, নিজ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, ফের নেওয়া হতে পারে 13 জুলাইয়ের পরীক্ষা। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই।
যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। সারা দেশে বৃষ্টি অনেকটাই কমেছে। শুক্রবার থেকে ভারী বর্ষণের পূর্বাভাস। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত, লোকসানি দিশেহারা কৃষক। টাকা লোন নিয়ে এগুলা করছি, এখন এগুলা সবগুলা বেশি গেছে। আর মনে করেন আমার 1,20,000 টাকা গেছে। স্টার্টআপ উদ্যোক্তা পাবেন 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সহযোগিতা, জানালেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে বলে মন্তব্য। যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন, লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন। আসিয়ানের সদস্য পদ পেতে বাংলাদেশের জোর প্রচেষ্টা। চীন ও মালয়েশিয়ার সমর্থনকে কাজে লাগানোর পরামর্শ, খুলবে বাণিজ্যের নতুন দুয়ার। আসিয়ানের বাণিজ্য রেজিম হলো চীন, তো আমি তো সেই সুযোগটা নিবই, কারণ যেহেতু অলরেডি বাণিজ্য রেজিম তৈরি করা আছে, যেহেতু সম্পর্কটা ভালো আছে এবং এখন নানান দিকে কাজ হচ্ছে মালয়েশিয়ার সাথে, তো মালয়েশিয়া হতে পারে আমাদের সবচাইতে বড় সাপোর্টার এই জায়গাটাতে। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ গৃহবন্দী। ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ। খামেনি হত্যার প্রতিশোধ নিতে হিট লিস্টে 13 নেতা। এবং বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রাতে ফ্রান্সের মুখোমুখি স্পেন। এমবাপ্পে, ইয়ামাল দ্বৈরথ দেখার অপেক্ষা। সুপার কম্পিউটারের ফেভারিট লে ব্লুজ। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।